১৯৭২ সালের সেপ্টেম্বর মাসে মিউনিক অলিম্পিক আয়োজন করা হয়েছিল বহু দশকের বৈশ্বিক সংঘাতের পর শান্তি ও পুনর্মিলনের প্রতীক হিসেবে। কিন্তু সেই অলিম্পিকই আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক সহিংসতার এক মঞ্চে পরিণত হয়। ফিলিস্তিনি গোষ্ঠী ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্যরা ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদকে জিম্মি করে এবং পরে সবাইকে হত্যা করে। সেই দৃশ্যগুলো সারা বিশ্বকে স্তব্ধ করে দেয়। কিন্তু ক্যামেরার বাইরে নীরবে যা শুরু হয়েছিল তা বছরের পর বছর ধরে মহাদেশ পেরিয়ে চলতে থাকে। এটি র্যাথ অফ গড বা ঈশ্বরের প্রতিশোধ নামের সেই গোপন অভিযানের গল্প, যেখানে মিউনিখের জন্য দায়ী বলে ধরা ব্যক্তিদের খুঁজে বের করে হত্যা করার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। এই অভিযান ন্যায়বিচার, প্রতিশোধ আর নিয়ন্ত্রণহীন ক্ষমতার মাঝের সীমারেখাকে ঝাপসা করে দেয়। মিউনিখ ঘটনার পরপরই ইসরায়েলের ভেতরে প্রচণ্ড চাপ তৈরি হয়। শোক খুব দ্রুতই প্রতিশোধের দাবিতে রূপ নেয়। ইসরায়েলি সরকার তাদের গোয়েন্দা সংস্থা মুসাদকে অনুমতি দেয় একটি বৈশ্বিক হত্যাযজ্ঞ চালানোর, যার লক্ষ্য হবে ব্ল্যাক সেপ্টেম্বরের সঙ্গে জড়িত বা অনেক ক্ষেত্রে ঢিলেঢালাভাবে যুক্ত বলে সন্দেহ করা মানুষজন। কাগজে কলমে লক্ষ্য ছিল সহজ, যারা জড়িত তাদের সরিয়ে দেওয়া। কিন্তু বাস্তবে এই অভিযান চলে অন্ধকারে, নিরপেক্ষ দেশগুলোতে, অসম্পূর্ণ তথ্যের ওপর ভর করে, আর তার ফল হয় ভয়াবহ। র্যাথ অফ গড কোনো সাধারণ সামরিক অভিযান ছিল না। এখানে যুদ্ধক্ষেত্র ছিল না, যুদ্ধ ঘোষণাও ছিল না কোনো গ্রেপ্তার বা বিচার। ছোট ছোট দল ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নীরবে চলাফেরা করত, নকল পাসপোর্ট, গোপন আস্তানা আর এমন সব তথ্যদাতার উপর নির্ভর করত যাদের বিশ্বাসযোগ্যতা সবসময় নিশ্চিত ছিল না। লক্ষ্যবস্তু নির্বাচন করা হতো গোয়েন্দা নথি থেকে, যেখানে নিশ্চিত সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক সংগঠক, লেখক, এমনকি অর্থ সংগ্রাহকদের নামও একসাথে থাকত। অভিযানের মূল ধারণাটাই ছিল বিতর্কিত, কেবল সংশ্লিষ্টতাকেই অপরাধ হিসেবে ধরা হতো। প্রথম দিকের একটি হত্যাকাণ্ড ঘটে রোমে। ওয়াইল জেইতার নামের এক ফিলিস্তিনি বুদ্ধিজীবী ও অনুবাদককে তার অ্যাপার্টমেন্ট ভবনে গুলি করে হত্যা করা হয়। মোসাদের দাবি ছিল তিনি ব্ল্যাক সেপ্টেম্বরের সদস্য, কিন্তু তার বন্ধু ও সহকর্মীরা বলেছিলেন তিনি ছিলেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যার সহিংসতার সঙ্গে কোনো প্রমাণিত সম্পর্ক ছিল না। কোনো প্রমাণ কখনো প্রকাশ্যে আনা হয়নি। এই ধারা বারবার দেখা যায়। মানুষ নিহত হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে, আর নথিপত্র গোপনই থেকে যাচ্ছে। প্যারিসে মাহমুদ হামশারি নামের এক ফিলিস্তিনি প্রতিনিধি নিহত হন তার টেলিফোনে পাতা বোমায়। বলা হয় মোসাদের সদস্যরা সপ্তাহের পর সপ্তাহ তার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, তার দৈনন্দিন রুটিন বোঝে, তারপর বোমাটি বসায়। ভেতরে ভেতরে এটিকে সফল অভিযান হিসেবে ধরা হলেও পরে ফরাসি তদন্তকারীরা প্রশ্ন তোলেন, মিউনিখের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ কোথায়? ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশ বুঝতে পারে তারা নিজের অজান্তেই এক বিদেশি গোয়েন্দা যুদ্ধের মাঠে পরিণত হয়েছে। র্যাথ অফ গড অভিযানের সবচেয়ে কুখ্যাত ব্যর্থতা ঘটে ১৯৭৩ সালে নরওয়ের লিলেহামারে। ভুল তথ্যের ওপর ভর করে মোসাদের একটি দল আহমেদ বুশিকি নামে এক মরক্কান ওয়েটারকে হত্যা করে, যার সঙ্গে ফিলিস্তিনি আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না। নরওয়ের পুলিশ কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে। এতে মোসাদের নিখুঁত নির্ভুলতার দাবি ভেঙে পড়ে। ফিলিস্তিনি ও ইসরায়েলের সমালোচকদের কাছে লিলেহামার হয়ে ওঠে প্রমাণ এই অভিযান ছিল বেপরোয়া এবং ন্যায় বিচারের চেয়ে প্রতিশোধে চালিত। এই কেলেঙ্কারি সত্ত্বেও অভিযান থামেনি। বেইরুটে মোসাদ ইসরায়েলি বিশেষ বাহিনীর সঙ্গে সমন্বয় করে শীর্ষ ফিলিস্তিনি নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। এসব হামলায় সাধারণ মানুষও নিহত হয়, আর লেবাননের অস্থিরতা আরও বেড়ে যায়। প্রতিটি হত্যাকাণ্ডকে ভেতরে ভেতরে প্রতিরোধকমূলক ব্যবস্থা বলা হলেও ইসরায়েলি ও জহিদ লক্ষ্যবস্তুতে হামলা থামেনি। যে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পুরোপুরি বাস্তব হয়নি। র্যাথ অফ গড শুধু হত্যা নয়, মানসিক চাপ তৈরির কৌশলও ব্যবহার করত। অনেক সন্দেহবাজকে অনুসরণ করা হতো, কিন্তু হত্যা করা হতো না। ইচ্ছাকৃতভাবে তাদের জানিয়ে দেওয়া হতো যে তারা নজরদারিতে আছে। কাউকে কাউকে পাঠানো হতো বেনামি হুমকি। উদ্দেশ্য ছিল নেটওয়ার্ক ভেঙে দেওয়া, কিন্তু তার প্রভাব আরও বড় ছিল। ইউরোপে ফিলিস্তিনি রাজনৈতিক কর্মকাণ্ড গোপনে চলে যেতে বাধ্য হয়, আর প্রবাসী ফিলিস্তিনি সম্প্রদায় সবসময় সন্দেহ আর নজরদারির মধ্যে বসবাস করতে থাকে। ফিলিস্তিনি দৃষ্টিকোণ থেকে র্যাথ অফ গড কোনো ন্যায় বিচার ছিল না, এটি ছিল সামষ্টিক শাস্তি। এখানে কোনো আদালত ছিল না, আত্মরক্ষার সমর্থন ছিল না, সশস্ত্র ব্যক্তি আর রাজনৈতিক কর্মীর মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এই অভিযান আরও শক্ত করে দেয় সেই বিশ্বাস যে ইসরায়েল ফিলিস্তিনি পরিচয়কেই হুমকি হিসেবে দেখে। আরব বিশ্বে এই হত্যাকাণ্ডগুলোকে দেখা হয় সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে, যা পশ্চিমা দেশগুলোর নীরব সমর্থন বা উদাসীনতায় ঘটেছে। ইসরায়েলের ভেতরেও কিছু ক্রিটিসিজম ছিল, যদিও বেশিরভাগই চাপা পড়ে যায়। পরে কিছু গোয়েন্দা কর্মকর্তা প্রশ্ন তোলেন, এই অভিযান কি প্রতীকী প্রতিশোধ ছাড়া আর কিছু দিতে পেরেছিল? মিউনিখের আসল পরিকল্পনাকারীদের অনেকেরই কখনো নিশ্চিতভাবে শনাক্ত করা যায়নি। কেউ কেউ বা নিজের জীবনই কাটিয়ে দেয়।
অথচ নিরহ মানুষ মারা গেছে আর দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধতা বলে কিছু ছিল না। 70-এর দশকের শেষ দিকে র্যাথ অফ গড ধীরে ধীরে স্তিমিত হয়ে যায়, কোনো স্পষ্ট সমাপ্তি ছাড়াই। এর চারপাশের গোপনীয়তা দশকের পর দশক টিকে থাকে, সেন্সরশিপ আর গোপন নথিপত্রের আড়ালে। পরে যখন কিছু তথ্য প্রকাশ পায় তখন দেখা যায় সরকারি ন্যায়যুক্ত প্রতিশোধের গল্পের চেয়ে বাস্তবতা অনেক বেশি জটিল। এই অভিযান এমন কিছু প্রশ্ন রেখে গেছে যা আজও প্রাসঙ্গিক। কোনো রাষ্ট্র কি বিদেশি মাটিতে হত্যাকাণ্ড চালিয়ে নৈতিক বৈধতার দাবি করতে পারে? অসম্পূর্ণ বা ভুল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে হত্যা কি কখনো গ্রহণযোগ্য হতে পারে? আর গোপন ক্ষমতা যখন ভুল করে তখন দায় কে নেয়? র্যাথ অফ গড সন্ত্রাসবাদ শেষ করতে পারেনি, এটি মিউনিখের ক্ষতও বন্ধ করতে পারেনি, বরং এটি এমন এক সংঘাতের পথ স্বাভাবিক করে দেয় যেখানে গোয়েন্দা সংস্থাই বিচারক, জুরি আর কার্যকরী হয়ে ওঠে। ফিলিস্তিনিদের কাছে এটি সেই বাস্তবতাকেই আরও পোক্ত করে দেয় যে তাদের রাজনৈতিক সংগ্রামের জবাব আসে সংলাপ বা আইনের মাধ্যমে নয়, বরং নীরবে ছোড়া গুলি আর বোমার মাধ্যমে। শেষ পর্যন্ত র্যাথ অফ গড নিখুঁত অভিযানের গল্প নয়, বরং একটি সতর্কবার্তা। যখন শোককে অস্ত্র বানানো হয় আর জবাবদিহিতার জায়গায় গোপনীয়তা নেয়, তখন নিরাপত্তা আর অবিচারের মাঝের সীমারেখা মুছে যায়। মিউনিখের নিহতরা ছিলেন বাস্তব মানুষ, তাদের মৃত্যু ছিল ভয়াবহ, কিন্তু তার পরের ছায়াগুলোও প্রাণ কেড়ে নিয়েছে। অনেক সময় নাম ছাড়াই, বিচার ছাড়াই, আর তাদের গল্প বলার মতো কেউ থাকে না।